প্রশ্ন তোদের বেলায় হয়, তাও আমাদের এখান থেকে যে ছেলে মেয়েগুলো পড়বে তারা 100তে 100 কাঁপিয়ে আসবে। এই অঙ্কটা যদি পরীক্ষাতে দেয় 99% অফ ছেলে মেয়ে ভুল করবে। পরীক্ষা দিয়ে বেরিয়ে একবার অন্তত বলবি ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। মাধ্যমিক 2026 আমরা যেখানে কাঁপানো শেষ করেছিলাম 2027 সেখান থেকেই শুরু করেছি। ক্লাস 10 মাধ্যমিক 2027 ফার্স্ট সামেটিভ পরীক্ষার মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে, তোরা আস্তে আস্তে মাধ্যমিকের দিকে এগিয়ে যাচ্ছিস। আমি জানি অনেকের ভৌত বিজ্ঞানে অনেক ভয়, অনেক সমস্যা, বিশেষ করে ভৌত বিজ্ঞানের অঙ্ক তো তারা একেবারেই করতে পারে না। আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে, তারপরে তুই একবার বলে দেখা তুই ভৌত বিজ্ঞানের অঙ্কে ভয় পাস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। মাধ্যমিক 2026 আমরা যেখানে কাঁপানো শেষ করেছিলাম 2027 সেখান থেকেই শুরু করেছি। 2026-এ যদি 200, 300, 400 খানে 100 ওঠে, তো এইবারে 1000 খানে 100 উঠবে যদি তোরা প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত যা করাচ্ছি ব্লাইন্ডলি করতে পারিস। চল, তোদেরকে দেখবি আমি একটা স্টাডি প্ল্যান দিয়েছিলাম এবং সেই স্টাডি প্ল্যান অনুসারে আমরা কিন্তু আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যে ওয়ান শট রিভিশন পর পর আসছে। গ্যাসের আচরণ প্রথমে এসেছে, তারপরে আলো এসেছে। আলোর পার্ট 1 তোরা দেখেছিস, পার্ট 2 তোরা দেখেছিস। কিছুদিনের মধ্যে পর্যায় সারণীর একটা কুইক রিক্যাপ আসবে এবং তারই পিন কমেন্টের মধ্যে পর্যায় সারণীর ওয়ান শট দেওয়া থাকবে। ওই দুটোকে যদি তুই দেখে নিস, পর্যায় সারণীর গল্প শেষ। আর তারপরে আয়নীয় সমযোজী বন্ধন বা বাকি যা তোরা বলবি সেগুলো করে দেওয়ার পর মেন যে জিনিসটা, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, আমাদের সিক্রেট পেপার, আমাদের সিক্রেট কোয়েশ্চেন সেট, ওগুলো ইউটিউবের মধ্যে আমরা পর পর দিতে থাকবো। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর ফার্স্ট সামেটিভ পরীক্ষায় তোর বাইরে কোনো প্রশ্ন আসবেই না। এই যে প্রিপারেশনটা তোরা করছিস, এটা তোকে মাধ্যমিকে বিশালভাবে হেল্প করবে। এবং এইভাবেই অ্যাডভেঞ্চার একাডেমি আগের বছরেও ছিল, তার আগের বছরেও ছিল, আর এই বছরেও তোদের সাথে শুরু থেকে থাকবে। আমরা পরীক্ষাটাকে হঠাৎ করে তোকে এসে কিছু করাতে শুরু করব না। শেষ দিনে এক রাতের ম্যারাথন করিয়ে তোকে পাস করাবো না। আমি তোর সাথে প্রথম দিন থেকে আছি, শেষ দিন পর্যন্ত থাকবো। তুই হলের থেকে বেরিয়ে বলবি, পরীক্ষা দিয়ে বেরিয়ে একবার অন্তত বলবি ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। এই চ্যালেঞ্জ আমি তোকে দিচ্ছি। চল ভাই, গ্যাসের আচরণের অঙ্কগুলো শুরু করা যাক। আমি তোকে এইটুকু বলতে পারি, তোরা যারা যারা ভাবিস ভৌত বিজ্ঞানের অঙ্ক কঠিন, তারা অ্যাকচুয়ালি অঙ্কগুলোকে করার সঠিক টেকনিকটাই জানিস না। তোকে আমি প্রথমে অঙ্ক চেনার উপায় শেখাচ্ছি। মানে ধর কোনো একটা অঙ্ক তোকে পরীক্ষার হলে দিয়েছে, সেই অঙ্কটা দেখে তুই কি করে বুঝবি যে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। দেখ, তোরা প্রত্যেকেই জানিস আমাদের গ্যাসের আচরণের অঙ্ক মূলত বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল এবং চার্লসের মিলিত সূত্র। এখনকার যুগে আবার অ্যাভোগাড্রো সূত্রটা থেকে খুব অঙ্ক দিচ্ছে। আবার দাদা পিভি ইকুয়াল টু এনআরটি মানে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অঙ্ক থাকে। বললাম একদম, এগুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক থাকে। 99% কেসে এর মধ্যে থেকেই তোকে অঙ্ক দেবে। এখন আমি কোনো একটা অঙ্ককে দেখে কি করে বুঝবো যে আমাকে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? দেখ, প্রথমে আমি তোকে একটুখানি ডেসক্রিপশন দিই। যেমন ধরো বয়েলের সূত্র, তোরা প্রত্যেকেই জানিস, তোরা যারা যারা আমার ওয়ান শট রিভিশনটা করেছিস গ্যাসের আচরণের, বা যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচ থেকে একদম ডিটেলে পড়েছিস চ্যাপ্টারটাকে, তারা নিশ্চয়ই আমার মুখে পি ভি টি, টি নিশ্চয়ই জানিস দুটো এককে হয়, একটা সেলসিয়াসে হবে, একটা কেলভিনে হবে, এবং ডাব্লিউ, এই চারটে রাশির কথা শুনেছিস। যেখানে পিটা হচ্ছে গ্যাসের চাপ, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন, টিটা হচ্ছে গ্যাসের উষ্ণতা, আর ডাব্লিউটা হচ্ছে গ্যাসের ভর। আমি বারবার করে তোদেরকে বলেছি, যদি যে কোনো দুজনের মধ্যে সম্পর্ক হয় তাহলে বাকি যে দুজন থাকবে তারা ধ্রুবক থাকবে। যেমনি দাদা বয়েলের সূত্রের মধ্যে ভি প্রপোর্শনাল টু 1/p হয়, তার মানে ভি আর পি এর মধ্যে সম্পর্ক আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক। তাহলে ধ্রুবক কারা কারা থাকবে? গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। এইটা তো পরিষ্কার। আবার দাদা যদি তুমি দেখো চার্লসের সূত্রের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ভি প্রপোর্শনাল টু টি দেখতে পেয়েছিলাম। মানে আমি তখন দেখেছিলাম আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক আছে। তাহলে এখানে কারা কারা ধ্রুবক থাকবে বল? গ্যাসের চাপটা ধ্রুবক থাকবে আর গ্যাসের ভরটা ধ্রুবক থাকবে। একদম পরিষ্কার কথা। আবার দাদা যদি তুমি দেখো P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2 রয়েছে, মানে যেটাকে আমরা চার্লস এবং বয়েলের মিলিত সূত্র বলি, সেখানে কে কে চেঞ্জ হচ্ছে আগে বল। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে যে স্থির আছে, যে চেঞ্জ হচ্ছে না। ভাই, যারা যারা ফর্মুলার মধ্যে আছে তারাই তো চেঞ্জ হবে। আজকে তুই চিন্তা করে দেখ, বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি? P1 V1 ইকুয়াল টু P2 V2।
তার মানে দাদা প্রেসারটাও P1 থেকে P2 তে চেঞ্জ হচ্ছে, ভলিউমটাও V1 থেকে V2 তে চেঞ্জ হচ্ছে, মানে এরা দুজনে চেঞ্জ হচ্ছে। তাহলে ধ্রুবক কারা? পি আর ভি এর মধ্যে সম্পর্ক তো এরা দুজনে ধ্রুবক আছে, মানে এরা দুজনে স্থির আছে, মানে ওদের মান কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আশা করবো তুই এইটুকু বুঝতে পেরেছিস ধ্রুবক মানে কি আর যে চেঞ্জ হচ্ছে তার মানে কি। তার মানে দাদা আমার কাছে একটা বিষয় অন্তত পরিষ্কার, এখানেও দেখো চাপটা P1 থেকে P2 হচ্ছে, ভলিউমটা V1 থেকে V2 হচ্ছে, টেম্পারেচারটা T1 থেকে T2 হচ্ছে, মানে চাপও চেঞ্জ হচ্ছে, আয়তনও চেঞ্জ হচ্ছে, উষ্ণতাও চেঞ্জ হচ্ছে। যদি যদি তিনজনই চেঞ্জ হয় তাহলে ধ্রুবকটা কে আছে? এই চারটের মধ্যে যদি তিনজনই ইনভলভ থাকে তাহলে ধ্রুবক আছে একমাত্র গ্যাসের ভর, একদম পরিষ্কার। তার মানে আমি একটা কথা অন্তত তোকে দেখিয়ে দিতে পারলাম যে তুই একটা অঙ্কের মধ্যে ধ্রুবক দেখে সেই অঙ্কটা কি সূত্রের মাধ্যমে করতে হবে সেটাকে চিনতে পারিস। যেমন ধর যদি এই দেখ গ্যাসের ভরটা তো তুই সব জায়গাতে দেখতে পাচ্ছিস ভাই, বয়েলের সূত্রের মধ্যেও ভর আছে, চার্লসের সূত্রের মধ্যেও ভরটা স্থির, মিলিত সূত্রের মধ্যেও ভরটা স্থির। তার মানে ভর দিয়ে কোনো কাজ নেই ভাই। বাকিগুলো দেখ, যদি তুই কখনো দেখিস তোকে কোনো অঙ্কের মধ্যে বলে দিয়েছে স্থির উষ্ণতায় একই তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় ওই একই উষ্ণতায় উষ্ণতাটাকে যদি তোকে কখনো স্থির করে দেয়, যদি উষ্ণতা তোকে কখনো ধ্রুবক করে দেয়, তাহলে তুই একদম কনফার্ম থাক সেই অঙ্কটা তোকে বয়েলের সূত্র দিয়েই করতে হবে। কারণ বয়েলের সূত্রের মধ্যেই ডাব্লু আর টিটা ধ্রুবক থাকে। ডাব্লু তো সর্বঘাটের কাঁঠালি কলা, সব জায়গাতে আছে। তার মানে দাদা উষ্ণতা যেখানে আমি ধ্রুবক দেখবো সেটা আমার বয়েলের সূত্র দিয়েই হবে। আমি বললাম একদম ঠিক। একই রকম ভাবে যদি তুই কখনো দেখতে পাস স্থির চাপে, মানে কোথাও যদি তোকে বলে দেয় চাপটা স্থির আছে, এগুলো খাতার মধ্যে লিখে নাও, স্থির উষ্ণতায় যদি বলে দেয় তাহলে বয়েলের সূত্র। দাদা যদি আমাকে বলে দেয় স্থির চাপে, তাহলে চাপ কখন বলবে ভাই তোকে? ভর তো তোকে মেনশন করবে না, সবসময় বাকিগুলো মেনশন করবে। এখানে ভর বাদ দিয়ে টেম্পারেচার মেনশন করেছে, টেম্পারেচার মেনশন করলে বয়েল। যদি চাপ মেনশন করে দেয় তাহলে দাদা চার্লস। আমি বললাম একদম। তার মানে যখনই আমি দেখবো স্থির চাপে আমি লাগিয়ে দেবো চার্লসের সূত্র। আর দাদা যদি আমি অঙ্কের মধ্যে দেখতে পাই তিনটেই চেঞ্জ হচ্ছে, চাপও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, উষ্ণতাও চেঞ্জ হচ্ছে, তাহলে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, মানে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 দিয়ে অঙ্ক হবে, গল্প শেষ। আর যদি তুই কখনো দেখিস তোর অঙ্কের মধ্যে ভর বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে, তোকে অঙ্কের মধ্যে মোল দিয়ে দিয়েছে, তোকে মোলার ভর দিয়ে দিয়েছে, তোকে কখনো যদি দেখিস অঙ্কের মধ্যে ঘনত্ব বার করতে দিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে তোর অঙ্ক হবে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে। আশা করতে পারি বুঝতে পেরেছিস। তার মানে দাদা আমাকে প্রত্যেকটা শুধুমাত্র ধ্রুবক মনে রাখতে হবে। আমি যদি ধ্রুবক মনে রাখতে পারি তাহলেই অঙ্ক শেষ, একদম পারফেক্ট। এবার চল এক এক করে অঙ্কের মধ্যে যাওয়া যাক। এইটা গেল প্রথম স্টেজ যেটা তোকে ক্লিয়ার করানোর ছিল আমার। এবার দ্বিতীয় স্টেজ অঙ্কের মধ্যে ক্লিয়ার করাবো। দেখ অঙ্কটা পর। ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসে, দাদা ভর তো সর্বঘাটের কাঁঠালি কলা। আমি বললাম একদম। আয়তনটা দিয়ে দিয়েছে 1 লিটার, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আয়তনটা হচ্ছে 1 লিটার, রাইট? তার মানে দাদা প্রাথমিক চাপটা দিয়ে দিয়েছে P1, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আমি বললাম একদম। প্রাথমিক আয়তনটা তোকে দিয়ে দিয়েছে V1, 1 লিটার, পরিষ্কার হয়ে বসালাম। এইবার তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, তার মানে দাদা কোনটা ধ্রুবক? আমি বললাম উষ্ণতা ধ্রুবক, বলেই তো দিয়েছে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, মানে উষ্ণতাটাকে আনচেঞ্জ রেখেছে, উষ্ণতাটাকে ধ্রুবক রেখেছে। দাদা উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে কার সূত্র হয়? বয়েলের সূত্র হয়। তোরা তো বয়েলের সূত্রে স্টেটমেন্টে দেখেছিস, এখানে তুই দেখতে পাচ্ছিস দুজনের মধ্যে সম্পর্কতে এই দুজন ধ্রুবক। ডাব্লু সর্বঘাটের কাঁঠালি কলা, তাহলে টি ধ্রুবক মানেই কার সূত্র? বয়েলের সূত্র। তার মানে এটা কার ফর্মুলা দিয়ে হবে ভাই? বয়েলের ফর্মুলা দিয়ে হবে ভাই। আরে বল জয় ধামাকা বল রে, P1 V1 ইকুয়াল টু P2 V2, বল জয় ধামাকা। শিখে গেছিস? এবার বাকিগুলো দেখতে থাক, সব পেরে যাবি। এটাই বয়েলের সূত্রের একদম স্টেটমেন্ট, সমীকরণ সব লিখে দিয়েছি, ওপরে লিখে দিবি বয়েলের সূত্র অনুযায়ী।
P1 V1টা লিখে দিয়েছে। এবার বলে দিয়েছে তাপমাত্রা অপরিবর্তিত রাখলে এরপরে সেকেন্ড ফেজ শুরু হচ্ছে। এটা ছিল ফার্স্ট ফেজ P1 V1, এবারে P2 V2 শুরু হচ্ছে। বলেছে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, মানে দ্বিতীয় যে চাপটা P2টা তোকে দিয়ে দিয়েছে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আয়তনটা কত হবে, মানে V2টা কত হবে? এই তো হচ্ছে পরিষ্কার প্রশ্ন, এই তো হচ্ছে পরিষ্কার অ্যানালিসিস। তার মানে দাদা আমাদের অঙ্ক প্রায় শেষ। আমি বললাম একদম শেষ। আমি এবার জাস্ট এগুলো তুলে বসাবো। দাদা একটু দাঁড়াও, কি দেখো এককের কি কোনো ব্যাপার আছে? মানে এখানে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এখানে লিটার রয়েছে। আমি বললাম ভাই গ্যাসের আচরণ চ্যাপ্টারটাতে অঙ্ক করার সময় একক নিয়ে তুই একেবারে ঘাবড়াবি না। তোকে এখানে একক নিয়ে একটুও ভাবতে হবে না, তুই শুধু এইটুকু খেয়াল রাখ, দুখানা যে প্রেসার আমাকে দিয়েছে P1 এবং P2, এই দুজনের কি এককটা সেম আছে? তুই বললি হ্যাঁ দাদা আছে, P1টাও সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, P2টাও সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আমি বললাম যদি দুটো প্রেসারের একক সেম থাকে তাহলে তোকে আর কিচ্ছু ভাবতে হবে না, তুই শুধু দেখবি দুটো প্রেসারের একক সেম আছে কিনা, দুটো ভলিউমের একক সেম আছে কিনা, ব্যাস। আর তোকে কিছু দেখতে হবে না, কার ESI তে আছে, কার CGS এ আছে, কিচ্ছু তোকে ভাবতে হবে না। কেন ভাবতে হবে না দাদা? আমি বলছি দেখ, একটুখানি বসিয়ে দেখাচ্ছি তোকে, তুই তারপরে অ্যানালিসিস কর। দেখ P1টা কত, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তোদেরকে একক সমেত বসাতে হয় না, আমি তাও তোকে একবার জাস্ট বসিয়ে দেখাবো যে কেমনি করে পুরো একক সিস্টেমটা কাজ করে। দাদা V1 এর ভ্যালু কত? আমি বললাম V1 এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে দেখ 1 লিটার। দাদা P2 এর ভ্যালু কত? আমি বলছি দিয়ে দিয়েছে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। দাদা V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু তোকে বার করতে বলেছে। এবার তোকে আমি কি বলেছিলাম, একক নিয়ে একটুও ঘাবড়াবি না, একটুও চিন্তা করবি না, তুই দেখবি P1 এর একক আর P2 এর একক সেম আছে কিনা। কেন বলেছিলাম দেখবি? কারণ এককগুলো দুই দিক থেকে কেটে যেতে হবে ভাই, তোকে তো ভলিউমের ভ্যালুটা বার করতে হবে। তাহলে তোর আলটিমেটলি কোন এককটা বেঁচে থাকার কথা? ভলিউমের এককটা বেঁচে থাকার কথা। তোর যদি প্রেসারের একক দুদিকে সেম না হয় তাহলে তো প্রেসারের এককটা কাটবেই না, তাহলে তো ভলিউমের একক থাকবেই না, তার সঙ্গে অবাঞ্ছিত এককপত্র থেকে যাবে। আজকে এটা ধর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হয়েছে, এটা যদি আমি ATM লিখতাম তুই কি কাটতে পারতিস? যদি কাটতেই না পারতিস তাহলে V2 এর ভ্যালুটা আলটিমেটলি একক সমেত বেরোতো কি করে? এইবার দেখ বেরোবে, দেখ তো 19 4 76 হয়। তার মানে দাদা V2 এর যে ভ্যালু বেরোলো, দেখ এইদিকে আর কিছু নেই, শুধুমাত্র V2 পড়ে আছে, আর এদিকে দেখ 4 × 1 করলে কত হয়ে গেল? 4। দাদা এখানে দেখো এই দুটো একক কেটে গেছে, তাহলে একটাই মাত্র একক পড়ে আছে, সেটা হচ্ছে V1 এর একক। দেখ P1 আর P2 এর এককটা সেম ছিল বলে V1 আর V2 এর এককটাও সেম হচ্ছে। V1 এর এককটা লিটার ছিল, তো V2 এর এককটাও লিটার হচ্ছে। নে আয়তন বার করার গল্প ছিল তো, তাহলে আয়তনের ভ্যালুটাও বেরিয়ে গেছে, এককটাও বেরিয়ে গেছে। দিস ইজ দ্য ট্রিক, দিস ইজ দ্য ফাইনাল ধামাকা। এইভাবেই তুই ভৌত বিজ্ঞান শিখবি, এইভাবেই তুই ভৌত বিজ্ঞান কাঁপাবি। আশা করতে পারি তোর কাছে একদম ক্লিয়ার যে চিনবো কি করে, সূত্র কি করে বসাবো, একক কি করে বুঝবো, এবং ফাইনাল নাম্বারও কি করে পাবো। নেক্সট, তাহলে এটা পারবি? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে 500 সিসি। দাদা কিচ্ছু ভাবতে হবে না, সিসি দিয়ে দিক কি যা দিয়ে দিক আমার দেখার দরকার নেই। আমি শুধু দেখবো P1 দিয়ে দিয়েছে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে P2টাও কি দিয়ে দিয়েছে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আমি বললাম একদম। এই যে চাপ যখন বলেছে, এটা চাপের একক কিন্তু সেন্টিমিটার হয় না, সেন্টিমিটার মানে হচ্ছে পারস্তম্ভের চাপের মধ্যে কত সেন্টিমিটারের তুই চাপ দেখতে পাচ্ছিস, পারদটা কত সেন্টিমিটার অব্দি উঠেছে সেইটা ব্যারোমিটারের চাপ আর কি। সেই জন্য যখন P লিখবে তখন এর সেন্টিমিটার HG লিখবে। দাদা এইটাও সেন্টিমিটার HG, এটাও সেন্টিমিটার HG, তাহলে P নিয়ে কোনো চাপ নেই, আর P নিয়ে কোনো চাপ নেই মানে V নিয়েও কোনো চাপ নেই। তার মানে এই যে আয়তনটা বেরোবে সেটারও একক সিসি বেরোবে। আমি বললাম একদম। আর আমি এটা দেখতে পাচ্ছি অপরিবর্তিত উষ্ণতা রেখেই দিয়েছি, এই যে তাপমাত্রা অপরিবর্তিত রাখবে লিখে দিয়েছে, মানে বয়লের সূত্র দিয়ে হবে একদম। নেক্সট, বয়লের সূত্র দিয়ে যে নর্মাল টাইপের অঙ্ক যেগুলো দিত সেগুলো তোর কভার হয়ে গেল। এইবার একটা এমন অঙ্ক যেটা অনেক ছেলেমেয়েরা ভুল করে, অনেক স্কুলের মধ্যে এটা দিতে পছন্দ করে। বলে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 76 সেন্টিমিটার চাপে একটি কাঁচের টুকরো সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। আমরা যে অঙ্কগুলো করছি এটা কার চ্যাপ্টার? গ্যাসের আচরণ চ্যাপ্টার তো। তার মানে এখানে গ্যাস নিয়ে আলোচনা হয় তো, এখানে নিশ্চয়ই সলিড ফলিডের কোনো গল্প নেই। তার মানে দাদা এই যে কাঁচের টুকরো সহ কিছু পরিমাণ গ্যাসের যে আয়তন দিয়েছে,
আমি এইটাকে পুরো ধরলে গ্যাসের সূত্রের মধ্যে আমি বসাতে পারবো না, কারণ আমি গ্যাসের সূত্রের মধ্যে কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন বসাতে পারবো না, তাহলে তো সলিড ইনভলভ হয়ে গেল। গ্যাসের আচরণ মানে গ্যাসের সূত্র মানে কেবলমাত্র গ্যাসেরই ভ্যালু বসবে, তাহলে আমাকে প্রথমে কাঁচের টুকরের আয়তনটা সেখান থেকে বাদ দিতে হবে। সেটা কি দিয়ে দিয়েছে? উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা স্থির মানে বুঝতেই পারছি দাদা বয়েলের সূত্র। চাপটা আমাকে দিয়ে দিয়েছে এত করলে, মানে পিটুর ভ্যালু দিয়ে দিয়েছে, আবারও বলে দিয়েছে দেখ করলে মিলিত আয়তন হলো, মিলিত আয়তন মানে আবারও দাদা কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তনটাই ভিটুর জায়গার মধ্যেও দিয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে কাঁচের টুকরোর আয়তন কত হবে নির্ণয় করো। তাহলে আমাকে যখন কাঁচের টুকরোটারই মানে ওই আপদ যেটা সেটারই আয়তন যদি বার করতে দেয়, তাহলে আমি ধরে নি, ধরি কাঁচের টুকরোর আয়তন এক সেন্টিমিটার কিউব, একদম পরিষ্কার ধরে নিয়েছি। তাহলে আমাকে একটা কথা বল, প্রাথমিক চাপটা কত, P1টা কত? তুই এখানে লিখবি কিন্তু প্রাথমিক চাপ ব্র্যাকেটের মধ্যে P1, আমি জাস্ট এখানে লিখছি না তো অনেক সময় লেগে যাবে। প্রাথমিক চাপটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে 76 সেন্টিমিটার এইচ। তাহলে একটা কাঁচের টুকরো সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন যদি 100 সেন্টিমিটার কিউব হয়, তাহলে V1 কত লিখবো আমি? পুরোটা 100 সেন্টিমিটার কিউব। আমি কাঁচের টুকরোর আয়তনটা বাদ দেবো ওখান থেকে, যাতে আমি শুধুমাত্র গ্যাসটা পাই। তাহলে গ্যাস আর কাঁচের টুকরো মিলিত আয়তন 100, সেখান থেকে কাঁচের টুকরোর আয়তন x বাদ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তন কত? 100 মাইনাস x, সেটা কত ভাই? সেন্টিমিটার কিউব এককে আছে। দাদা এবার P2 কত? বললাম P2 দেখ দিয়ে দিয়েছে মিলিত আয়তন হচ্ছে 82, সেখান থেকে তুই x বাদ দিয়ে দে, সেটাও হয়ে গেল তো সেন্টিমিটার কিউব। তোকে বলে দিয়েছে শুধুমাত্র কাঁচের টুকরোর আয়তন, আচ্ছা V2 ও তোকে তো দিয়ে দিয়েছে। আচ্ছা P2 তো অন্য কিছু, P2 কত? P2 হচ্ছে দেখ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের জায়গার মধ্যে হয়েছে 95 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে 95 সেন্টিমিটার এইচ হয়েছে। আর V2টা কত দিয়েছে দাদা? মিলিত আয়তন দিয়ে দিয়েছে 82 সেন্টিমিটার কিউব। তার মানে দাদা এই যে 82 যেটা রয়েছে, সেই 82টার মধ্যে কাঁচও ইনভলভ আছে। তো আমি কাঁচের এক্সট্রা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র গ্যাস পেয়ে যাবো এত সেন্টিমিটার কিউব। তাহলে তুই খেয়াল করে দেখ, আমি প্রাথমিক প্রেসার 76 সেন্টিমিটার এইচটাও লিখলাম, প্রাথমিক আয়তন কার আয়তন লিখলাম? শুধুমাত্র গ্যাসের, কাঁচের টুকরের আয়তনটা বাদ দিয়ে দিলাম 100 থেকে। তারপরে দাদা আমাকে P2 বলে দিয়েছে 95 সেন্টিমিটার এইচ, আমি সেটাও লিখে দিলাম। তারপরে দাদা আমাকে V2 দিয়ে দিয়েছে, V2 মানে পুরো আয়তনটা বলে দিয়েছিল কাঁচের টুকরো সহ গ্যাসের, আমি সেখান থেকে কাঁচের টুকরোটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে 82 মাইনাস x। এইবার আমার কাছে পুরো ফর্মুলা ক্লিয়ার, আমি জানি বয়েলের সূত্রের মধ্যে বসাতে হবে, তাহলে আমি বসিয়ে দিই P1 V1 ইকুয়াল টু P2 V2 সমীকরণের মধ্যে আমার কাছে চারটের ভ্যালুই দেওয়া আছে, সেখান থেকে আমি x বার করে নেবো, আর x বার করা মানে কাঁচের টুকরোর আয়তন বেরিয়ে যাবে। তো বসিয়ে দাও, তাহলে P1 এর জায়গার মধ্যে আমি বসাবো 76। এইবার নিশ্চয়ই আর তোদেরকে একক বসিয়ে বসিয়ে দেখানোর দরকার নেই, কারণ তুইও বুঝতে পারছিস এটাও সেন্টিমিটার এইচজি আছে, এটাও সেন্টিমিটার এইচজি আছে, তো মারাত্মক ভাবে কেটে যাবে। ঠিক আছে, আর দাদা V1 কত? 100 মাইনাস x, 100 মাইনাস x। P2 কত দাদা? 95, এইটা কত বল? 82 মাইনাস x, তো 82 মাইনাস x হয়েছে। চলো এবার একটু কাটাকুটি করে দিই। এটা দেখো হচ্ছে 19 দিয়ে কাটবে, 4 19 76, তো 5 19 95, আর কিছু কি কাটবে? না আর কিছু কাটছে না, তাহলে গুণ করে দাও 400 মাইনাস 4x ইকুয়াল টু 5 2 10 শূন্য হাতে 1, 5 8 40 আর 1 41, 410 মাইনাস 5x। তাহলে দাদা 5x এদিকে এলো, তাহলে 5x মাইনাস 4x জাস্ট x হয়ে গেল, 400 এদিকে গেল তো 10 হয়ে গেল। এবার এর এককটা কি হবে ভাই? পুরোটার একক যদি সেন্টিমিটার কিউব হয়, তাহলে এক্সটা সেন্টিমিটার কিউবই হবে। গল্প শেষ, ফিনিশ। চলো নেক্সট। আচ্ছা এবার কি বলেছে? কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে, আচ্ছা এবার মন দিয়ে দেখ, বয়েলের সূত্র থেকে আমি তিনটেই অঙ্ক রেখেছি, এইবার যে অঙ্কগুলো শুরু হচ্ছে সেটা একটু অন্য ধরনের অঙ্ক। দেখ তো, কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, দাদা যখনই চাপটা স্থির করে দেবে আমাকে, তার মানে সেটা চার্লসের সূত্র দিয়ে অঙ্ক আছে, তুমি একটু আগে শিখিয়েছো। তার মানে আমি এখানে চোখ কান নাক বন্ধ করে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ফর্মুলা বসাতে পারি? পারো, পারো, একদম পারো। এবার কি কি দিয়ে দিয়েছে একটুখানি মন দিয়ে দেখা যাক। স্থির চাপে 0 ডিগ্রি থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতাটাকে বৃদ্ধি করা হয়েছে। তার মানে দাদা প্রাথমিক উষ্ণতা যেটা রয়েছে, মানে যেটা আমার T1 রয়েছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস,
যেটাকে আমরা 273 দিয়ে যোগ করে 273 কেলভিন লিখতে পারি। আর যেটা আমার T2 রয়েছে, মানে যেটা অন্তিম উষ্ণতা আছে, সেটা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা 273 দিয়ে যোগ করতে পারি। আমি যোগটা দেখাচ্ছি না, তাহলে এখানে আমি 546 কেলভিন লিখতেই পারি। 3 3 6 হয়, 7 7 14 4 1 2 2 4 1 5 546। ঠিক আছে, বলেছে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তার মানে তোমাকে V1 আর V2 সম্পর্ক লিখতে হবে। তার মানে দাদা আমি V1 এর জায়গায় V1 বসাবো, তারপরে আমি T1 এর জায়গার মধ্যে বসাবো 273, V2 এর জায়গার মধ্যে V2 বসাবো, T2 এর জায়গার মধ্যে বসাবো 546। 273 2 দিয়ে কাটলে 546 হয়ে যায়। তার মানে যেটা V2 আসছে কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে V2 ইকুয়াল টু 2V1। তার মানে যেটা অন্তিম আয়তন আছে সেটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ। অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ। আশা করতে পারি ক্লিয়ার আছে, সম্পর্ক হয়েছে। আমি জাস্ট একবার দেখবো প্রপারলি রেকর্ড হচ্ছে কিনা, আমার একটু সন্দেহ হচ্ছে রেকর্ডিংটা। রেকর্ডিং পারফেক্ট হচ্ছে, চলো বেশ অনেকক্ষণে রেকর্ডিং হয়েও গেছে। নেক্সট, আচ্ছা এইবার কি আছে বলেছে আচ্ছা এই অঙ্কটা কমপ্লিট। নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। 4টা অঙ্ক হয়ে গেল। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? দাদা যদি চাপ অপরিবর্তিত রাখা হয় মানে এটা চার্লসের সূত্র দিয়ে অঙ্ক আছে ভাই। তো চার্লসের সূত্র দিয়ে যারা যদি অঙ্ক থাকে তাহলে আমি ফর্মুলার মধ্যে বসাই V1/T1 ইকুয়াল টু V2/T2। আমি বললাম একদম। দাদা প্রাথমিক উষ্ণতা কত? বললাম প্রাথমিক উষ্ণতা T1টা দেখ দিয়ে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। বললাম একদম। বলেছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে তোকে অন্তিম উষ্ণতাটা চেয়েছে। অন্তিম উষ্ণতা সেলসিয়াসে তোকে বার করতে হয়। প্রথমে কেলভিনে বার করবি, 273 বিয়োগ করবি, সেলসিয়াসে চলে আসবে। ওর আয়তন দ্বিগুণ হবে। তার মানে দাদা যদি আমি V1টাকে V ধরে নিই, তাহলে আমার V2টা আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। মানে প্রাথমিক আয়তনটা যদি V হয়, তাহলে অন্তিম আয়তনটা তার দ্বিগুণ, মানে 2V হয়ে যাবে। আমি বললাম একদম। তাহলে আমি এখানে পরিষ্কারভাবে বসাই V1 এর জায়গায় V, T1 এর জায়গার মধ্যে 273, V2 এর জায়গার মধ্যে যেহেতু দ্বিগুণ হয়ে যাবে বলে দিয়েছে, সেই জন্য 2V বসালাম। আর তাহলে আমি T2টা বার করে নিতে পারবো। V কেটে গেল, 2 দিয়ে গুণ কর, গল্প শেষ। নিচে কমেন্ট কর, নিচে কমেন্ট করি ভাই, এটা তো বেরিয়ে গেছে উত্তর। নেক্সট, এইবার একটা ভালো প্রশ্ন আছে। আমি দেখবি চেষ্টা করেছি যে প্রশ্নগুলো দেয় প্রত্যেকটা টাইপের প্রশ্ন করিয়ে দেওয়ার। যদিও আমি সবসময় বিষয়টা বলি, ফার্স্ট সেকেন্ড সামেটিভে মাধ্যমিকের মধ্যে যতটা কঠিন প্রশ্ন দেয় বা যেই লেভেল অফ কোশ্চেন আসে অতটা তোদের স্কুলগুলোতে দেয় না। ওই জন্যই দেখবি আমরা দুটো পার্টে ব্যাচটাকে যখন ভাগ করেছি, আমি সবসময় বলি ফাউন্ডেশন ব্যাচের মধ্যে আমরা যেগুলো করাচ্ছি ওতে ভিত পুরো স্ট্রং হয়ে যাবে। তারপরে যখন ধামাকা ব্যাচের মধ্যে সেই অ্যাডভান্স অঙ্কগুলো করাবো, অ্যাডভান্স কোশ্চেন গুলো করাবো, তখন তোর কাছে একদম পরিষ্কার থাকবে বিষয়গুলো। কিন্তু আমি এই গ্যাসের আচরণের যখন অঙ্কটা সিলেক্ট করেছি, আমি মোটামুটি চেষ্টা করেছি বেসিক অঙ্ক তো রাখারও, তার উপর একটু মডারেট টু অ্যাডভান্স অঙ্ক রেখে দেওয়ার, যাতে কিনা তোদের ভিতটা এতটাই স্ট্রং হয়ে যায় একদম। যখন এরপরে ধামাকা ব্যাচের বা যখন এরপরে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন প্র্যাকটিস হবে তো এমনি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই যে ক্লাসটা আছে এটা কিন্তু আমাদের ব্যাচের ক্লাস, এটা ব্যাচে হওয়ার কথা ছিল। আমাদের বেসিক টু অ্যাডভান্স অঙ্ক ব্যাচের মধ্যেই হয়। আমরা আগের দিন আলোর অঙ্কগুলো করিয়েছি, এবং আলোর অঙ্ক টু বি ভেরি অনেস্ট আমরা সোজা অঙ্ক করাইনি। সোজা অঙ্ক তো এমনি পারবে আমাদের ছেলেমেয়েরা, যা কনসেপ্ট হয়ে গেছে। তোদেরকেও দেখবি ওয়ান শর্টস গুলো দিয়েছি, সেগুলো কত ডিটেল, তাহলে ব্যাচের মধ্যে আরো ডিটেলে করানো হয়েছে। তো ওই অঙ্কগুলো যেগুলো ব্যাচের মধ্যে করানো হয়েছে সেগুলো কিন্তু কঠিন অঙ্ক, যেগুলো আমরা ধামাকা ব্যাচের মধ্যে করাতাম সেই অঙ্কগুলোকে করিয়ে দেওয়া হয়েছে। আর এখানেও যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্ক। তোর এরপরে দেখতে পাবি আরো অনেক অঙ্ক আছে। চল দেখা যাক। বলে দিয়েছে যদি এসটিপিতে 11.2 লিটার H2S গ্যাসকে একই চাপে, দাদা একই চাপে কথাটা বলেছে মানে আমি একদম বুঝতে পারছি এটা চার্লসের সূত্র দিয়েই হবে। আমি বললাম একদম। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় তবে অন্তিম আয়তন কত হবে? দাদা এটা তো সিম্পল অঙ্ক, তাহলে এসটিপি কথাটা এখানে কেন মেনশন করে দিয়েছে? আমি বললাম ভাই এটাই তো তোকে শিখতে হবে। এই এসটিপির পুরো নামটা পরীক্ষাতে দেয়, জেনে রাখ। পুরো নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। মনে রাখ ভাই, যেটা সোজা করে হয় সেটাকে আমি কঠিন করে একেবারে বলতে পছন্দ করি না। তোকে যদি অঙ্কের মধ্যে এসটিপি দিয়ে দেয় তাহলে তুই শুধু এইটুকু মাথায় রাখবি
যে কোনো একটা ভ্যালু অঙ্কের মধ্যে মিসিং আছে, যেই ভ্যালুটা তোকে এসটিপির মাধ্যমে বসাতে হবে। তার মানে দাদা এসটিপির কোনো ভ্যালু থাকে? আমি বললাম হ্যাঁ, এসটিপির তিনখানা ভ্যালু থাকে, যেটা তোকে ওয়ান শটেও শেখানো আছে। এসটিপির যদি তোকে প্রেসারের ভ্যালু বলি, এসটিপি মানে কি? জাস্ট একটা নির্ধারিত প্রেসার আর টেম্পারেচার ভলিউমের ভ্যালু, যেগুলো স্ট্যান্ডার্ড, যেগুলো তোকে জানতে হবে। এসটিপিতে দাদা যদি আমাকে প্রেসার বলে তাহলে কত ভ্যালু? না, 1 এটিএম ভ্যালু। যদি অঙ্কের মধ্যে কখনো এটিএম না বসাতে হয় তাহলে দেখবি এরকম বসাতে হবে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। যদি কখনো মিলিমিটারে প্রশ্ন করে তাহলে তোকে বসাতে হবে 760 মিলিমিটার পার স্তম্ভের চাপ। তার মানে এসটিপি যদি বলে দেয়, যদি প্রেসারের টার্মটা মিসিং থাকে তখন তোকে প্রেসারের ভ্যালু এগুলোর মধ্যে বসাতে হবে। যদি এসটিপি বলে দেয় এবং ভলিউমের টার্মটা মিসিং থাকে তখন তোকে ভলিউমের জায়গার মধ্যে বসাতে হবে 22.4 লিটার। যদি এসটিপি বলে দেয় এবং টেম্পারেচারের টার্মটা মিসিং থাকে তাহলে তোকে টেম্পারেচার হয় সেলসিয়াসে বসাতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস, আর না হলে কেলভিনে বসাতে হবে 273 কেলভিন। নাও দিস ইজ দা গল্প, আর কিচ্ছু না। যেটা মিসিং থাকবে সেই ভ্যালুটা বসাও, বাকি এটা নর্মাল অঙ্ক ভাই। ভ্যালুগুলো লেখা হয়েছে খাতায়, আশা করবো ক্লিয়ার আছে। এবার চল একটুখানি দেখে নেওয়া যাক কি কি দিয়ে দিয়েছে অঙ্কটা। বলে যে এসটিপিতে 11.2 লিটার, মানে তোকে প্রাথমিক আয়তন V1টা দিয়ে দিয়েছে 11.2 লিটার। খুব ভালো। H2S গ্যাসকে একই চাপে, মানে চার্লসের সূত্র, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে দাদা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট হজম করি। কি না ভাই, এই একই চাপে কথাটা যখন বলে দিয়েছে তার মানে সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। একই চাপের পর থেকে যা যা থাকবে সেগুলো সব 2 এর আন্ডারে বসবে, মানে V2 T2 এগুলোর আন্ডারে বসবে। তাহলে প্রাথমিক চাপটা কোথায়? প্রাথমিক উষ্ণতাটা কোথায়? মানে চার্লসের সূত্র করতে গেলে তো আমাদের V1/T1 = V2/T2 ফর্মুলা বসাতে হয়। আমি দেখতে পাচ্ছি বলে দিয়েছে এসটিপিতে 11.2 লিটার H2S গ্যাসকে, তারপরে শুরু হয়ে গেছে সেকেন্ড ফেজ, একই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তার মানে এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যেটা দিয়েছে সেটা তো আমার T2 এর ভ্যালু। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 বড় হাতের লেখা আছে, মানে কেলভিনে কনভার্ট করতে হবে, মানে 273 দিয়ে যোগ করো তাহলে হয়ে গেল 300 কেলভিন। তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হয়েছে, তবে অন্তিম আয়তন কত হবে? দেখ অন্তিম উষ্ণতা দিয়ে দিয়েছে, সেই অন্তিম উষ্ণতায় অন্তিম আয়তন জিজ্ঞাসা করেছে, তো কোনো ভুল নেই দাদা। অন্তিম উষ্ণতায় অন্তিম আয়তন জিজ্ঞাসা করেছে, তো T2 দিয়ে দিয়েছে, V2 বার করতে বলেছে। বাট একটা টার্ম মিসিং আছে, এটাই তো তোকে আমি বলছিলাম যে কোনো একটা টার্ম মিসিং দেবে, এবং সেই টার্মটা হচ্ছে দাদা T1। তাহলে T1টা আমি কিসের মাধ্যমে বসাবো? এসটিপির মাধ্যমে বসাবো। বসিয়ে দে, তাহলে কত হবে? 273 কেলভিন হবে, কারণ এসটিপিতে টেম্পারেচারের ভ্যালু 273 কেলভিন। আশা করতে পারি তোর কাছে গল্প ক্লিয়ার। তার মানে দাদা এবার আমি V1 এর জায়গার মধ্যে বসাবো 11.2 লিটার, একদম। তাহলে দাদা V2 এর এককটাও লিটার বেরোবে, হলো একদম। এবার T1 আর T2 সেম ইউনিটে আছে, T1 এর ভ্যালু আমি এসটিপি দিয়ে বসিয়ে দিয়েছি 273 কেলভিন, V2 আমার V2 এর জায়গায় বসলো, T2 আমার বসে গেছে 300 কেলভিন। আশা করবো কাটাকুটি করে তুই V2 এর মান বার করে নিতে পারবি। তাহলে এসটিপির মূল ভাবধারাটা তোর কাছে ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার। চল, হয়েছে। আচ্ছা, এই একটা অঙ্ক যেটা অ্যাকচুয়ালি তোদের ফার্স্ট সেকেন্ড সামেটিভের অঙ্ক নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিক লেভেলের অঙ্ক। এটা অ্যাকচুয়ালি, বারবার অ্যাকচুয়ালি বলছি তার কারণ বাস্তবতাকে বোঝানোর জন্য, এটা একটু কঠিন অঙ্ক, এবং এই অঙ্কটা তোকে একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে শিখতে হবে, খুব মন দিয়ে শেখ। তোকে অঙ্কটা প্রথমে যেটা দিয়েছে সেটা পড়। বলেছে স্থির চাপে বলে দিয়েছে, মানে দাদা প্রথমেই আমাকে বলে দিয়েছে এটা চার্লসের সূত্রের অঙ্ক। 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে, মানে দাদা আমাকে প্রাথমিক উষ্ণতাটাও দিয়ে দিয়েছে 273 কে। স্টপ, তুই কি করে জানলি এখানে 273 দিয়ে যোগ করতে হয়? দাদা এটা তো বাস্তব কথা, ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটাকে 273 দিয়ে যোগ করলে তবেই তো কেলভিনে যায় গো, তুমিই তো শিখিয়েছো। তাহলে লিখবো না কেন? না লিখিস না এখন, দাঁড়া পুরো অঙ্কটা পড়। কি বলে দিয়েছে? বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, তাহলে বলেছে গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে হয়েছে 1.128 লিটার। হ্যাঁ দাদা সবই তো ভ্যালু দিয়ে দিয়েছে গো। দাঁড়া অঙ্কটা পড়। বলেছে এখান থেকে
পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। পরম শূন্যের মান মানে দাদা পরম শূন্য উষ্ণতার মান তো হয় -273 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্সিমেট করে। আমি বললাম এটাই তো তোকে দেয়নি, তোকে বলেছে তুমি ধরোই না, তুমি ধরবেই না যে পরম শূন্যের মান এইটা, তুমি ধরোই না, তুমি ধরো জানোই না, তুমি এই পরম শূন্য উষ্ণতার মানটা বার করো, এইটা তোকে দিয়েছে। আচ্ছা একটু খেয়াল করে দেখতো, তুই পরম শূন্য উষ্ণতার মানটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতিস বলেই যখন তুই 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে চাইতিস তখন এই বিয়োগ চিহ্ন বাদ দিয়ে, এই মাইনাসটা বাদ দিয়ে এই শুধুমাত্র 273টাকে তুই যোগ করতিস। একদম কারেক্ট। তুই যদি 35টাকে নিয়ে যেতে চাইতিস তাহলে তার সঙ্গে কত যোগ করতিস, এই মাইনাস সাইনটা বাদ দিয়ে যে সংখ্যাটা আছে 273কে যোগ করতিস। বাট এখন তো তুই জানিসই না যে পরম শূন্যের ভ্যালু এইটা, তাহলে দাদা আমাদেরকে এই প্রশ্নটার মধ্যে কি ধরতে হবে, তোকে ধরে নিতে হবে, ধরি পরম শূন্য উষ্ণতার মান -T ডিগ্রি সেলসিয়াস, তোকে এটা ধরে নিতে হবে। তার মানে দাদা এবার মদকা খেল শুরু হবে। বললাম একদম। তাহলে এবার দেখ তো প্রাথমিক উষ্ণতাটা কত দিয়েছে দাদা, 0 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে। আমি বললাম 0 তো আছে, কেলভিনে তো নিয়ে যাবি, চার্লসের সূত্রের অঙ্ক, কেলভিনে নিয়ে যাওয়ার সময় কত দিয়ে যোগ করবি দাদা, 273। হাই 273 তো জানিস না তুই, তাহলে মাইনাস বাদ দিয়ে যদি 273 দিয়ে যোগ করতিস তাহলে এখানে মাইনাস বাদ দিয়ে টি দিয়ে যোগ কর, তাহলে 0 + T মানে হয়ে গেল দাদা টি কেলভিন প্রাথমিক উষ্ণতা। আমি বললাম একদম, হিয়ার ইজ দ্য ফান্ডা। দাদা T2টা কত, 35 ডিগ্রি সেলসিয়াস, মানে দাদা কেলভিনে যদি নিয়ে যেতে হয় তাহলে মাইনাস বাদ দিয়ে টিটা দিয়ে যোগ করবো। আমি বললাম একদম, তাহলেই হয়ে গেল তো 35 + T কেলভিন, গল্প শেষ। তাহলে T1 T2 তুই জেনে গেলি, আর V1 V2 তো আমি এমনিও জানি। V1 কত, 1 লিটার, V2 কত, 1.128 লিটার, নিয়ে গল্প শেষ। V1 V2 একই ইউনিটে আছে, T1 T2 একই ইউনিটে আছে, তাহলে এখান থেকে তুই নর্মাল ছোট টি এর ভ্যালুটা বার করতে পারবি সমীকরণের মধ্যে বসিয়ে, আর এই ছোট টি এর ভ্যালুটাকে মাইনাস বসিয়ে দিলেই তো পরম শূন্য উষ্ণতার মান বেরিয়ে যাবে। আর এটা কত বিউটিফুল অঙ্ক রে, এই অঙ্কটা তোদের মাধ্যমিকে আসতে পারে, আমি বারবার করে বলছি এই অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্যই তৈরি হয়েছে। মাধ্যমিক যদি টুইস্ট দিতে চায় এইসব অঙ্কই দেবে, এবং ধরে রাখ তোদের মাধ্যমিকে এমনি অঙ্ক আসবে। 2027-এ তুই এমনি টুইস্ট অ্যান্ড টার্ন দেখতে পাবি। তুই ধরে রাখ তোদের বেলায় প্রশ্ন সব থেকে কঠিন প্রশ্ন হবে, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন 2027 সালে হবে, এই ধরে তুই প্রস্তুতি শুরু কর। এবং এইটুকু তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন তোদের বেলায় হয় তাও আমাদের এখান থেকে যে ছেলে মেয়েগুলো পড়বে তারা 100-তে 100 কাঁপিয়ে আসবে। চল বসানো যাক। চার্লসের সূত্র কত, V1/T1 = V2/T2। দাদা V1 কত, 1 লিটার, 1 লিটার, একক সমেত নাও বসাতে পারিস, আমার অভ্যাস হয়ে গেছে 11-12-এ করি 11-12-এ একক সমেত বসাতে হয়। T1 কত, T1 হচ্ছে দাদা টি কেলভিন, টি বসিয়ে দিই, হ্যাঁ বসিয়ে দাও। দাদা V2 কত, V2 হচ্ছে তো 1.128, তাহলে 1.128। দাদা T2 কত, T2 হচ্ছে 35 + T, তো 35 + T। এবার তুই কোনাকুনি গুণ কর, হয়ে গেল 35 + T = 1.128 T হয়েছে। তার মানে দাদা টিটা যদি এদিকে নিয়ে যাওয়া যায় তাহলে 0.128 T = 35 থেকে যায়, দেখ নিচে করে তুই ভাগ ভাগ করবি তোর টি এর ভ্যালু বেরিয়ে যাবে। টি = হয়ে গেল তোর 35/0.128, পয়েন্ট তুলে করতে হবে, অত সময় আমার কাছে এখন নেই। আমি কি করব ভাই, আমি একদম জাস্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবো এখন, আর তোদের সামনে উত্তরটা বার করে জাস্ট দেখিয়ে দেবো। 35/0.128, 273.44 বেরোচ্ছে, তাহলে হয়ে গেল 273.44 প্রায়। এবার মন দিয়ে শোন, তাহলে পরম শূন্য উষ্ণতার মান আমরা কত ধরেছিলাম ভাই,
আমরা ধরেছিলাম -T°C, তাহলে -T°C জায়গার মধ্যে আমি বসিয়ে দিতে পারি মাইনাস টি এর ভ্যালু কত, 273.44°C প্রায়। আশা করতে পারি একদম পরিষ্কার, একদম ক্লিয়ার, একদম ধামাকা। নেক্সট বলেছে সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে এত এবং এত ml আয়তন অধিকার করে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। সবসময় খেয়াল রাখ ভাই, সবসময় খেয়াল রাখ, এসটিপি কন্ডিশন মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে টেম্পারেচারটাও ধ্রুবক আছে, প্রেসারটাও ধ্রুবক আছে। বল হ্যাঁ। আচ্ছা, টেম্পারেচার আর প্রেসার ধ্রুবক তুই কার মধ্যে দেখতে পেয়েছিলি? দাদা টেম্পারেচার আর প্রেসার, টেম্পারেচার আর ভর ধ্রুবক ছিল বয়েলের সূত্রে, প্রেসার আর ভর ধ্রুবক ছিল চার্লসের সূত্রে। টেম্পারেচার আর প্রেসার একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, মনে পড়ছে? একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় মানে চাপটাও ধ্রুবক, উষ্ণতাটাও ধ্রুবক, তার মানে টেম্পারেচারটাও ধ্রুবক, প্রেসারটাও ধ্রুবক। কার সূত্র বললাম রে দাদা? অ্যাভোগাড্রো সূত্র বললে তো একদম। তাহলে এই অঙ্কটা কার সূত্র দিয়ে আছে? অ্যাভোগাড্রো সূত্র দিয়ে আছে। এসটিপি মানেই তো টেম্পারেচার আর প্রেসার স্ট্যান্ডার্ড। আগের অঙ্কটার মধ্যে এসটিপি দিয়েছিল তোকে ভ্যালু বসানোর জন্য, যেখানে অলরেডি তোর একটা কন্ডিশন মেনশন করা ছিল, বাট এখানে তোকে এসটিপি দিয়েছে বোঝানোর জন্য যেই অঙ্কটার মধ্যে টেম্পারেচার আর প্রেসার দুটোই ধ্রুবক আছে। এবং সেটা তুই জিনিসটা বুঝবি কি করে? তোকে দেখ ভলিউম দিয়ে দিয়েছে এবং ভলিউমের সাথে মোলার ভরের সম্পর্ক বার করতে দিয়েছে। এবার তুই তো অ্যাভোগাড্রোর ফর্মুলা জানিস, V1/N1 ইকুয়াল টু V2/N2 হয়। দাদা N1 N2 তো মোল, মোল দিয়েই তো বেরিয়ে যাবে মোলার ভর। দেখ তো V1/V2 করলাম ইকুয়াল টু N1/N2 হবে। দাদা তুমি চিন্তা করে দেখো তো, N1টাকে কি লেখা যায়? লেখা যায় W1/M1, একদম বহুবার শিখিয়েছি। N2টাকে কি লেখা যায়? ভর বাই মোলার ভর। ভর বাই মোলার ভর করলেই তো মোল আসে, কারণ ভরের একক তো গ্রাম আর মোলার ভরের একক তো গ্রাম পার মোল। যদি তুই কাটাকুটি করিস তাহলে মোল ওপরে যাবে, মোল ইন্টু গ্রাম ডিভাইডেড বাই গ্রাম, গ্রাম গ্রাম কাটলো, কি পড়ে থাকলো? মোল পড়ে থাকলো। সেই জন্যই মোলকে লেখা যায় ভর বাই মোলার ভর। দাদা চিন্তা করে দেখো, বলে দিয়েছে সমভরের, তাহলে সমভরের যখন বলে দিয়েছে W1 আর W2 ধরে লাভ নেই, দুটোই কি হয়ে যাবে? W হয়ে যাবে জাস্ট। তার মানে দাদা আমি এবার যেটা করতে পারি সেটা হচ্ছে V1/V2 ইকুয়াল টু W ডিভাইডেড বাই M1 ইন্টু W, আর ওপরে উঠে যাবে M2। আমি বললাম একদম, W কেটে গেল, তাহলে পড়ে থাকলো V1/V2 ইকুয়াল টু M2/M1। বললাম একদম, এটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন হয়। এবার বসিয়ে দে, এসটিপিতে 4480 ml আর 5600 ml, তাহলে V1/V2 জায়গার মধ্যে বসা। 4480 হয়ে গেল V1 এর ভ্যালু, 5600 হয়ে গেল হচ্ছে V2 এর ভ্যালু। তাহলে বলে দিয়েছে মোলার ভরের অনুপাত কত, এখানে M2 ডিভাইডেড বাই M1 আমার কাছে রয়েছে মোলার ভরের অনুপাত। আমি দুটো শূন্য কাটলাম, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটা যাবে? 4 দিয়ে হয়ে যাবে তো? হ্যাঁ 4 দিয়ে হয়ে যাবে। 1 1 2 4 14 56 100 শূন্য হয়ে গেল 114, এই 140, উপরে কাটো দেখো 5 2 10, 6 2 12 56, 2 দিয়ে কাটো 70, 14 দিয়ে কাট 4 14 56, 5 14 70। তাহলে যদি M2/M1 এর ভ্যালু 4:5 বেরোয়, তাহলে M1:M2 কত বেরিয়ে যাবে ভাই? উল্টে দে, M1:M2 5:4। শেষ শেষ শেষ, খতম। নেক্সট, এটা কি বলে দিয়েছে দাদা? 0°C উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। আচ্ছা, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? মানে চাপও পরিবর্তন হচ্ছে, আয়তনেরও পরিবর্তন ঘটছে, আবার উষ্ণতারও পরিবর্তন তোকে জিজ্ঞাসা করেছে। 0 ছিল বলে চূড়ান্ত উষ্ণতা কত, মানে পরিবর্তিত হয়েছে। আবার চাপও পরিবর্তিত হচ্ছে, আয়তনও পরিবর্তিত হচ্ছে। কার ফর্মুলা রে? P1 V1/T1, P2 V2/T2, সিম্পল ফর্মুলা। দাদা P1 এর ভ্যালু কত বলে তো দিয়েছে ভাই, চাপ আর আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি কি বসাবো বল? P1টাকে যদি P বসাই তো P2টা হয়ে যাবে 2P, V1টাকে যদি V বসাই তো V2টা হয়ে যাবে 2V, মানে দ্বিগুণ হচ্ছে সোজা কথা। আর দাদা T1টা আমাকে বলে দিয়েছে 0°C, মানে 273 কেলভিন বলে দিয়েছে। তাহলে আমাকে T2টা বার করতে হবে। শেষ। তাহলে P1 এর জায়গার মধ্যে P বসা, V1 এর জায়গার মধ্যে V বসা, T1 এর জায়গার মধ্যে 273 বসা,
P2 জায়গার মধ্যে বসা হচ্ছে 2P, V2 জায়গার মধ্যে বসা হচ্ছে 2V, T2 তোর বেরিয়ে যাবে দাদা। তার মানে PV কাটলো, PV কাটলো, T2 বেরিয়ে গেল 273 গুণ 4, বললাম একদম 4 দিয়ে গুণ করলে 1092 হচ্ছে, 1092 কেলভিন বেরিয়ে গেছে। গল্প শেষ, গল্প শেষ। 273 সঙ্গে 2, 3, 4 গুণ করলে কত হয় জেনে রাখ। নেক্সট, এটা একটা খুব সুন্দর অঙ্ক আছে। তারপরে দুখানা পিভি ইকুয়াল টু এনআরটির অঙ্ক আছে মেবি, না এটা পিভি ইকুয়াল টু এনআরটির অঙ্ক না, এটা অ্যাভোগাড্রোর অঙ্ক আছে। তারপর একটা কি আছে, আয়তনের অনুপাত বার করতে বলেছে। দেখতে হবে অঙ্কগুলো কিসের অঙ্ক আছে, চল এক এক করে করা যাক। আমি কিন্তু এই অঙ্কগুলো সেট করেছি, তারপরে এটা নিয়ে অঙ্কগুলো করে এসেছি ভাই, অত সময় হয় না আমাদের। 11-12 এর ক্লাসগুলো থাকে, নর্মাল তোদের এই ব্যাচের ক্লাসগুলো থাকে, ইউটিউবের ক্লাসগুলো থাকে, পুরো একদম প্যাক শিডিউল থাকে। তার ফলে ওই কোনো একটা অঙ্কের স্লাইড তৈরি করার পর সেটাকে বসে বসে করা অত সময় হয় না। তো কোন অঙ্ক কি থেকে আছে সেগুলো জাস্ট তোদের সামনে আমি এখানে দাঁড়িয়ে ডিরেক্ট করছি তোদের সামনে। হ্যাঁ, এটা হতে পারে আমার ফ্লো দেখে তোর মনে হচ্ছে হয়তো আমি আগে থেকে করেছি, অ্যাকচুয়ালি আমি 7-8 বছর ধরে একই জিনিস করাচ্ছি, সেই কারণে এগুলোকে আমাদের প্রত্যেক বছর করাতে হয়, তুই প্রথমবার করছিস, এটাই পার্থক্য তোর আর আমার মধ্যে। বাকি আমি যদি পারি তুইও পারবি। হ্যাঁ, তোর থেকে আমি ভেরিয়েশন বেশি জানি, তোর থেকে আমি পদ্ধতি বেশি জানি। তুই 1 বছর পড়ছিস, আমি 7-8 বছর ধরে একই জিনিস করছি, সেই কারণে তোর আর আমার মধ্যে গ্যাপ অনেক। তবে খেয়াল রাখ, মাধ্যমিক আস্তে আস্তে তুইও এই লেভেলে চলে আসবি। চল, বলছে একটা কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে। খুব ভালো করে শুনবে, এই অঙ্কটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস অঙ্ক। এই অঙ্কটা যদি পরীক্ষাতে দেয় 99% of ছেলে মেয়ে ভুল করবে, আর বাকি 1% ফাউন্ডেশন ব্যাচ বা অ্যাডভেঞ্চার একাডেমির সাথে যুক্ত আছে। সর্বনাশ করে যে প্রমোশন এট পিক। না রে ভাই, আমি সিরিয়াসলি বলছি, আমি কখনো চাই না যে যারা এখান থেকে অন্তত পড়ছে, আগের বছরে দেখবি অনেক ছেলে মেয়ে ইউটিউব থেকে পড়েছে, যারা হয়তো ব্যাচের মধ্যে ভর্তি হতে পারেনি। ব্যাচের মধ্যে নিঃসন্দেহে বেসিক টু অ্যাডভান্স করানো, ইউটিউবে কিন্তু প্রচুর প্র্যাকটিস করানো হয়। সেই কারণে পুরো অ্যাডভেঞ্চার একাডেমির সাথে যদি যুক্ত থাকিস, তোর ফিজিক্যাল সায়েন্স ভালো হবেই, এটুকু তোকে আমি বলতে পারি। একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছুটা বায়ু আছে। চিন্তা করে দেখ, কাঁচের যদি তুই একটা পাত্র নিস, বা যে কোনো যদি তুই একটা পাত্র নিস, তুই যদি ভেতরে বায়ু রাখিস, বায়ু মানে তো একটা গ্যাস, ওই গ্যাসটা কখনো এইটুকু আয়তন দখল করে রাখবে না ভাই। যে কোনো গ্যাস সর্বদা সম্পূর্ণ আয়তনটা দখল করে নেয়। তুই ওকে যে পাত্রের মধ্যেই রাখবি, ও সেই পাত্রটার আয়তন পুরোপুরি ভাবে দখল করে। তার মানে এই একটা কাঁচের পাত্রে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে যে বায়ুটা রয়েছে, সেই বায়ুটা অ্যাকচুয়ালি পুরো আয়তনটাকে দখল করে রেখেছে। এবার চাপ অপরিবর্তিত রেখে, তার মানে দাদা চার্লসের সূত্র আছে, যদি উষ্ণতাকে বৃদ্ধি করা যায়, তবে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে। দাদা বেরিয়ে যাবে মানে দেখ, এর ভেতরে বাতাস থাকার তো একটা ম্যাক্সিমাম কোয়ান্টিটি আছে, যেটা ও অলরেডি দখল করে রেখেছে। আমি যদি বলি এই পাত্রটার আয়তন ভি, এই পাত্রটার আয়তন যদি ভি হয়, তার মানে প্রাথমিক অবস্থাতেই ওই গ্যাসটা ভি আয়তনের, কারণ ও পুরোটাই দখল করে রেখেছে, তার ফলে ওর নিজস্ব আয়তনটাও ভি। বুঝতে পারছিস? সমাজ মে আ রা হ্যায় দাদা? তার মানে প্রাথমিক আয়তন V1টাই হচ্ছে পুরো পাত্রটার আয়তন ভি। বললাম একদম। প্রাথমিক উষ্ণতাটা আমাকে দিয়ে দিয়েছে 67 ডিগ্রি সেলসিয়াস, আমি 273 দিয়ে যোগ করে কেলভিনে নিয়ে যেতে পারবো? পারবি। তোকে বলেছে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, তাহলে কোন উষ্ণতায়, মানে তোকে T2 বার করতে বলেছে। 1/3 বাতাস বেরিয়ে যাবে। কার 1/3? যেটা ভি ছিল তার 1/3। তাহলে এতটা বাতাস বেরিয়ে যাবে দাদা, কতটা বেরোবে? আমি বললাম V/3, মানে ভি যেটা ছিল তার 1/3 বেরিয়ে যাবে। তাহলে দাদা V2 তো আমার কাছে পরিষ্কার, যেটা আগে ভি ছিল সেখান থেকে V/3 বেরিয়ে গেছে। না না না, এটা বিয়োগ হবে না ভাই, এটা যোগ করতে হবে তোকে। কেন? আরে ভাই, তুই যখন উষ্ণতাটাকে বাড়াচ্ছিস, তোকে তো বলেছে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। নিউ মার্কেটের কনসেপ্ট মনে আছে? যখনই তুই সবাই ধর ভিড় করে আছে, যারা ওয়ান শট দেখেছে তারা জানে, তুই ধর নিউ মার্কেটে গেছিস, তোর দোকানের মধ্যে তোর পছন্দের জামা কেনার জন্য প্রচুর লোকের ভিড়, তুই একটা মশাল জ্বালালি, সবার পেছনে একটু একটু করে আগুন লাগিয়ে দিলি, তখন কি হবে? টেম্পারেচার বাড়বে, সবার ছ্যাঁকা লাগবে, সবাই দৌড়াবে। তার মানে টেম্পারেচার যদি বাড়ে তো আয়তনটা বাড়ে। তার মানে যেটা V1 ছিল, আয়তন এখন তার থেকে বেড়ে গেছে, কারণ টেম্পারেচারকে বৃদ্ধি করা হয়েছে। আর দাদা এই V/3টা বেরিয়ে গেছে কেন?
তার কারণ এই পাত্রের ম্যাক্সিমাম যে যতটা পরিমাণ বায়ু ধরে সেটাই তো ভি। নিশ্চয়ই এই ভি পরিমাণের ওপরে V/3 পরিমাণ বাতাস বেড়ে গেছিল, আয়তন বেড়ে গেছিল। তো যেটা বেড়ে গেছিল ওটা তো পাত্রের ভেতরে থাকতে পারে না, কারণ পাত্রের আয়তনটা তো ভি। তাহলে অতটা পরিমাণ বাতাস বেরিয়ে যাবে। তাহলে বেরোলো কতটা? V/3। তাহলে অন্তিম আয়তন হয়েছিল কতটা? যেটা ভি ছিল তার সঙ্গে যোগ করে হয়তো V/3। তাহলে অতটা আয়তন হয়ে গেছিল বলেই ভিটা রেখে দিয়ে বাকিটা বেরিয়ে গেল। গট ইট? আরে বুঝলি রে, এইভাবেই ফিজিক্যাল সায়েন্স কাঁপবে রে। যেই পুরোটা দেখে নেবে না, আমি বলছি তারা বিষয়টা লিখে নি একটু। 3v + v হচ্ছে 4v / 3। তাহলে এটাই হয়ে গেল তোর V2। V1 V2 বসা, T1 T2 বসা, T2 বেরিয়ে যাবে। যে এই পুরোটা দেখে নেবে না রে, এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ শেষ করে নিতে পারে, সে গ্যাসের আচরণের অঙ্কের প্রো হয়ে যাবে। প্রো হয়ে যাবি রে তোরা। নেক্সট, 2 অ্যাটমসফিয়ার চাপে, আচ্ছা এটিএম লিখলেই হতো। 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম O2 গ্যাসের আয়তন কত হবে? দাদা গ্যাস মেনশন করে দিয়েছে, ভর মেনশন করে দিয়েছে, প্রেসার মেনশন করে দিয়েছে, আয়তন বার করতে বলেছে, মোলার ভর দিয়ে, মোলার ভর না, এটা পারমাণবিক ভর দিয়ে দিয়েছে। পিভি ইকুয়াল টু এনআরটি হবে, গল্প শেষ। পিভি ইকুয়াল টু এনআরটি বসা। দাদা মোল কি বলেছে? না মোল বলেনি, ভর দিয়ে দিয়েছে। তাহলে মোলকে ভাঙ। পিভি ইকুয়াল টু W/mRT। এখানে তোকে আমি লাস্ট একটা বিষয় যা শেখাবো, সবসময় মনে রাখ, এটিএম দিয়ে দিয়েছে মোস্ট অফ দ্য কেসেস, 99.99% অফ দ্য কেসেস। তোকে এখানে আর এর ভ্যালুটা যেটা ধরতে হবে সেটা হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখন একটা বিষয় তোকে এখান থেকে খেয়াল রাখতে হবে ভাই, তোকে পি এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে? 2 এটিএম। তাহলে 2 এটিএম বসে। ভি এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে? আয়তনটা তোকে বার করতে বলেছে, খুব ভালো। ডাব্লিউ কত দিয়ে দিয়েছে? 64 গ্রাম। অক্সিজেন দিয়েছে তো, তাহলে অক্সিজেনের মোলার ভর কত? 16 × 2 32 গ্রাম পার মোল। আর এর ভ্যালু কত? 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচারের ভ্যালু কত? 300 কেলভিন। এখন দাদা টুইস্টটা কোথায়? টুইস্টটা এখানে, যখন তুই আর এর ভ্যালু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বসাচ্ছিস, দেন মেক শিওর তুই প্রেসারের এককটা কিন্তু এটিএম বসিয়েছিস। তোকে যদি আয়তন বসাতে হতো, মেক শিওর তুই আয়তনের এককটা যেন লিটারেই বসিয়েছিস। তার কারণ এই এটিএম দিয়ে এই এটিএমটা কাটতে হবে ভাই। যদি একক দুপাশে না কাটে তাহলে তো অঙ্ক মিলবেই না লাস্টে গিয়ে। এখানে তো সব কেটে কুটে শুধুমাত্র ভি এর একক লিটার পড়ে থাকার কথা, আর সেই লিটারটা এসছেই তো এখান থেকে, এটাই তো পড়ে থাকবে। তার মানে বাকি সব কাটতে হবে। দাদা কেলভিন ইনভার্স দিয়ে কেলভিন কাটবে? হ্যাঁ, দেখো গ্রাম গ্রাম কেটে গেল, মোলটা ওপরে উঠলো। আমি এখানটা তাহলে লিখে দিই, এই মোলটা এখান থেকে মুছে আমি এখানটায় লিখছি। আমি আশা করবো তোরা বুঝে গেছিস। ইনটু করে দিই মোল। দাদা মোল দিয়ে মোল ইনভার্স কাটলো? আমি বললাম একদম। দেখো সব কেটে গেছে, লিটার জাস্ট পড়ে আছে। যদি আমি এইটা সেন্টিমিটার পারস্তম্ভের চাপ রাখতাম তাহলে এটার সাথে এটা কাটতো না। যদি না কাটতো তাহলে এখানে জাস্ট লিটারটা পড়ে থাকতো না, তাহলে এখানে ভি এর ভ্যালুটা বেরোতো না। আশা করবো বুঝতে পেরেছিস কতটা ইম্পর্টেন্ট এককের জ্ঞান থাকা। এবার দাদা ভি এর ভ্যালুটা কত হবে? আমি বললাম দেখ 32, 2 এ 64 হবে, 2 দিয়ে 2 কেটে গেল। তার মানে এদিকে পড়ে থাকছে হচ্ছে 82, তলায় থাকবে 1000 পয়েন্ট তুলে দিয়ে। এদিকে পড়ে আছে দেখ 300, পুরোটার মধ্যে একটাই একক হবে সেটা হচ্ছে লিটার, বাকি সব উড়ে গেছে। 300 দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাট 5, 2 দিয়ে কাট 4, 41। আর তো কিছু করা যাচ্ছে না ভাই। যে কাজ কর না, নিচে 10টা রাখ। 82,300, দুটো শূন্য উড়ে দে। 10 টাকা পয়েন্ট সরাতে সুবিধা হবে। 3 2 6, 3 8 24, 246। নিচে কত হয়ে গেল? 10। এত লিটার। তার মানে একটা পয়েন্ট যদি এদিকে সরে যায় তাহলে অ্যান্সার হয়ে গেল 24.6 লিটার। একদম চেনা পরিচিত উত্তর, এটাই অ্যান্সার। শেষ। আশা করতে পারি তোর কাছে ফুল ক্লিয়ার এইসব অঙ্ক কি করে করতে হয়। এটা কি বলে দিয়েছে? 300 কেলভিন উষ্ণতায় হয়ে গেছে ভাই। 560 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? এই অঙ্কটাকে রাখা হয়েছে, তার কারণ আছে। দেখ আমি জাস্ট অঙ্কটা বসিয়ে দিই একটু। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি হয়। পি এর ভ্যালু কত? দাদা মিলিমিটার পারস্তম্ভের চাপ, কিন্তু আর এর মধ্যে তুই কি বসাবি? লিটার এটিএম। তার মানে দাদা মিলিমিটার পারস্তম্ভের চাপকে আমাকে প্রথমে কিসে নিয়ে যেতে হবে? এটিএম এ। তার মানে প্রেসারের ভ্যালুটা দিয়ে দিয়েছে 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ। খেয়াল রাখ, যদি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থেকে এটিএম এ যেতে হয়
তাহলে 76 দিয়ে ভাগ করে দিবি ভ্যালুকে। ধর তোকে দেওয়া আছে 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, যদি তোকে এটিএম এ নিয়ে যেতে হয় তাহলে কি করবি, 57কে 76 দিয়ে ভাগ করে দিবি, তাহলে এত এটিএম হয়ে গেল। যদি তোকে 560 বা 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ দিয়ে দেয়, তোকে যদি বলে এটিএম এ নিয়ে যা, তাহলে তুই কি করবি, এটাকে ভাগ করবি 760 দিয়ে, 760 দিয়ে, তারপরে লিখে দিবি এটিএম। তার মানে দাদা সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থেকে এটিএম এ যেতে গেলে 76 দিয়ে ভাগ করবো, মিলিমিটার থেকে যেতে গেলে 760 দিয়ে ভাগ করবো। একদম একদম। 570 আছে, তাহলে কি করবো, 570 ডিভাইডেড বাই 760, এত এটিএম হয়েছে। ব্যাস এটিএম এ চলে এসেছে। তাহলে 570 ডিভাইডেড বাই 760 বসিয়ে দে, এত এটিএম বসিয়ে দে। আয়তন বার করতে বলেছে, এন এর ভ্যালু জানিস না তো, তাহলে 2.2, ওপরে ভর বসা, নিচে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর 44 গ্রাম পার মোল বসা, আর এর ভ্যালু বসিয়ে দে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর সব বুঝে গেছি, আশা করবো আর কিছু বোঝানোর নেই। আর টেম্পারেচার কত দিয়েছে, 300 কেলভিন, তো কেলভিনই বসাতে হবে, ব্যাস শেষ, সব কেটে যাবে। এটিএম দিয়ে এটিএমও কাটবে, ভিএর একক লিটারে চলে আসবে। আশা করবো একদম পরিষ্কার আছে, পরিষ্কার আছে, পরিষ্কার আছে। দাদা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম O2 আছে, 44 গ্রাম CO2 আছে। অধিকৃত আয়তনের অনুপাত বার করতে বলেছে, করতে পারবি? অধিকৃত আয়তনের অনুপাত বার করতে পারবি? V1 V2 এর অনুপাত বার করতে হবে, কি ফর্মুলা দিয়ে করতে হবে দাদা? বললাম ভাই উষ্ণতাটা ধ্রুবক করে দিয়েছে, প্রেশারটা ধ্রুবক করে দিয়েছে, প্রেশার আর উষ্ণতা তোকে ধ্রুবক করে দিয়েছে, মানে অ্যাভোগাড্রের সূত্র দিয়ে অঙ্ক দিয়েছে দিয়েছে দিয়েছে। দাদা এখানে দেখো ভরগুলো বলে দিয়েছে, ভর দিয়েই তো তোকে মোল মোল মনে আছে, ভর বাই আণবিক ভর। আণবিক ভর তো তুই জানিস, এগুলো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আণবিক ভর তো এমনিও পারবি। তার ফলে তুই খুব সহজে V1 বাই V2 N1 বাই N2 মানেই হচ্ছে V1 বাই N1 V2 বাই N2 অ্যাভোগাড্রের ফর্মুলা দিয়ে অঙ্কটাকে করে নিচে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলে দিতে পারছিস, ব্যাস অঙ্ক খতম। আমি আশা করব তোরা গ্যাসের আচরণের অঙ্কের প্রো হয়ে গেছিস। যে এই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছে সেই গ্যাসের আচরণের অঙ্ক আর জীবনে ভুল করবে না, এটুকুনি আমার চ্যালেঞ্জ। দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি পর্যায় সারণীর কুইক রিক্যাপ আসছে এবং তার কমেন্ট সেকশনে পিন কমেন্টে ওয়ান শটের লিঙ্ক দেওয়া থাকবে, পুরোটা একসাথে কভার হয়ে যাবে, গ্যারেন্টি আমার। তারপরেই শুরু হবে আমাদের সিক্রেট কোয়েশ্চেন সেট। যারা এখনো পর্যন্ত আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ভর্তি হোসনি এবং ভর্তি হতে চাইছে, অলরেডি অনেক ছেলে ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে, তারা আমি একটু বলি 6289360364 এই যে নম্বরটা রয়েছে, এই নাম্বারটার মধ্যে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবি ফাউন্ডেশন ব্যাচ, এইটা বলে মেসেজ করলেই তোমাকে সব প্রসেস, সব কিছু কিভাবে যাবে সব পাঠিয়ে দেওয়া হবে। তুমি ওটা করে জাস্ট প্রসেস কমপ্লিট করলি, গ্রুপের মধ্যে এন্টার করিয়ে সব ভিডিও তোমাকে দিতে হবে, প্রথম থেকে যা ক্লাস হয়েছে সব। আমাদের হ্যান্ড রিটেন নোটস আছে, প্রত্যেকটা হ্যান্ড রিটেন নোটস তোকে দেওয়া হবে, ঠিক আছে? দেখ খেয়াল রাখিস, আমাদের আগের বছরে একটাই মাত্র ব্যাচ বেরিয়েছিল, সেটা ছিল ধামাকা ব্যাচ। ধামাকা ব্যাচ থেকে আমরা এবারে দুটো পার্টে ভাগ করেছি। প্রথমটার নাম দিয়েছি আমরা ফাউন্ডেশন, তারপরেরটা হচ্ছে ধামাকা 2.2। ফাউন্ডেশন ব্যাচটা চলবে জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত, আর ধামাকা 2.0 যেটা অ্যাডভান্স প্রিপারেশন, এটা কি বেসিক টু মডারেট প্রিপারেশন, ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভ, এটা হচ্ছে টেস্ট এন্ড মাধ্যমিক ফুল সিলেবাস 90 মার্কস। 90 মার্কসের প্রিপারেশনের এবার তোকে ফিস গুলো একটু বলে দিই। ধামাকা ব্যাচের ওয়ান টাইম ফিস রাখা হয়েছিল 1000 টাকা, একবারই দিতে হতো, পুরো বছর কমপ্লিট হতো না, ওখানে অগস্ট থেকে ক্লাস শুরু হয়েছিল। ধামাকা ব্যাচটা শুরু হয়েছিল ফুল সিলেবাসের জন্য, অগস্ট থেকে পরের বছরে ফেব্রুয়ারি অব্দি ক্লাস হয়েছিল, জানুয়ারি অব্দি। তো এইটা এক টাইম ফিস রাখা হয়েছিল, এবার ওটাকেই দুটো পার্টে ভাঙা হয়েছে। ফাউন্ডেশন ব্যাচের ফিস রাখা হয়েছে 499 ওয়ান টাইম, একবারই মাত্র দিতে হবে। পুরো ফাউন্ডেশন ব্যাচ, পুরো বেসিক টু মডারেট, পুরো ভিত, পুরো স্ট্রং রেডি করে দেওয়া হবে। আর তারপরে তোরা এখান থেকে যখন এখানে যাবি, যারা ফাউন্ডেশন ব্যাচে থাকবে তাদের জন্য ফিস হবে 599 রুপিস, এটা অ্যাপের মধ্যে করানো হবে। তো এই ধামাকা 2.0 যে ব্যাচ আছে সেখানে টেস্ট এন্ড মাধ্যমিক ফুল প্রিপারেশন করানো, মানে যে দুটোর মধ্যে থাকবে তার বেসিক টু অ্যাডভান্স সব ক্লিয়ার, এবং এর বাইরে কিচ্ছু পরীক্ষায় আসবে না। এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো দা ভাই। এর যেটা আছে এটা তোকে বললাম 599 ফিস, এটা তো ওটা পরে দেখা যাবে। আপাতত এটার মধ্যে ভর্তি হয়ে যেতে পারলে তুই ওখান থেকে ওখানে যখন শিফট করবি হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করছিস দাদা যদি কেউ ফাউন্ডেশন ব্যাচের মধ্যে না থেকে ডিরেক্টলি ধামাকা ব্যাচে ভর্তি হয়, এখনো ফিস রাখা ঠিক হয়নি, হয় 699 হবে নাহলে 799 হবে, যে কোনো একটা ওয়ান টাইম ফিস হবে। বিকজ ধামাকা ব্যাচটা একটা প্রিমিয়াম ব্যাচ ভাই, এখানে যেটা করানো হবে তার সাথে টাকার সম্পর্ক রাখতে পারবি না, এটা অনেক কম ফিস অ্যাজ কম্পেয়ার টু অফলাইন, আমি তো এইটুকু বলতে পারি। এবং যা করানো হবে রে, ওর বাইরে তোকে আর চোখ কান না অন্যদিকে ঘোরাতেই হবে না। আজকের মতো এখানে সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। নিচে কমেন্ট করে জানা কেমন লাগলো।